বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ঠাকুরদা নামক যে ছোট গল্পটি রয়েছে, সেই গল্পটির আজ আমরা আলোচনা করব। আমরা আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর গল্পগুচ্ছ নিয়ে আলোচনা করছি। আজ আমরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ঠাকুরদা গল্পটি নিয়ে আলোচনা করছি। চলো তাহলে শুরু করছি। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ কিন্তু বুড়ো। তার নাম ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভালো ভাব ছিল। তারা তাকে বলতো ঠাকুরদা। তার কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেও ডাকতো। মানে তাদের কাছে যেহেতু ছেলেরা তাদেরকে ঠাকুরদা বলতো, ওই জন্য দেশশুদ্ধ লোক সবাই তাকে ঠাকুরদা বলেই ডাকতো। ছেলেরা ঠাকুরদার কাছে খুব আদর পেত, আর তাকে জ্বালাতন করতো তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল, মানে সবারই কম বেশি একটা করে মাইনাস পয়েন্ট তো থাকেই। পেয়াদার নাম শুনলে তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানতো, আর তা নিয়ে ভারী মজা করতো। এবার কারো কোনো মাইনাস পয়েন্ট যদি কেউ জানতে পেরে যায়, তখন দেখবে তাকে সেই ব্যাপারটি নিয়েই বেশি, তার সাথে মজা করতে সবাই বেশি পছন্দ করে। ঠাকুরদা রোজ তার চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটি ছেলে দাড়ি পরে, লাল পাগড়ি এঁটে, মালকোঁচা মেরে, লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা করে ডাকতো, মানে ডেকে বলতো, ভবানী ভট্টাচার্য, ভবানী ভট্টাচার্য অ্যাকচুয়ালি, কন হ্যাঁ। ঠাকুরদা তাতে বিষম থতমত খেয়ে ঘাড় ফিরিয়ে যেদিকে পাগড়ি খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথায় খবর নেওয়ার তার আর সময় থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তিনি নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, মানে তখন আর কি এত দৌড়ে সে ক্লান্ত হয়ে যেত যে তখন তাকে প্রায়ই স্নান করতে হতো। কিন্তু সে বোধ হয় তাদের দুষ্টুমি, মানে যেহেতু ঠাকুরদা ওই ভয় পেত, মানে তার নাম শুনে, আর এই কারণেই, মানে যেহেতু পেয়াদার নাম শুনে ভয় পেত, আর এই কারণেই ছেলেরা তার সাথে মশকরা করতো বেশি করে। হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না। মানে এই ধরনের ইয়ার্কি ঠাট্টা যে ছেলেরা করতে পারে, ঠাকুরদা এটা ভাবতেই পারতো না। তিনি ছেলেগুলিকে বাস্তবে কি খুবই ভালোবাসতেন, মানে সত্যি সত্যি। তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে এক একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না, মানে কাউকে অবহেলাও করতেন না। একটির বেশিও কখনো কাউকে দিতেন না, গুনে গুনেই দিতেন। সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না, মানে ওই অঞ্চলে, ওই শহরে বা গ্রামে এর থেকে বেশি মিষ্টি কুল কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর খেতে না পেয়ে তাদের ততটাই কষ্ট হতো। তবুও এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেয়েছে। তার চণ্ডীমণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলে তিনি কে রে বলে এমন বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবার উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন, মানে কুল গাছ পাহারা দিচ্ছেন। এই একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে ও পাড়ার বোসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, মানে বোসদের বাড়ির যে বাঁদরটা সেখানে এসে উপস্থিত হয়েছিল, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুকোটি নিয়ে গাছে উঠে গেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটিকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃতে বকুনিও দিলেন, কিছুতেই তার কাছ থেকে হুকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুকোশুদ্ধ নিয়ে পাশের বাড়ি আমবাগানে চলে গেল। ভেঙচি দিল, মুখ ভেঙচি দিয়ে পাশের বাড়িতে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুকোয় মুখ দেবার কোনো আশাই ছিল না, মানে ছেলেরাই উদ্ধার করে দিয়েছিল। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে
হুঁকোটি আদায় করলেন। তার পরদিনই নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ ছিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করাতে তারা বলল সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি জানতুম না তোমরা তেতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনামই ছিল। ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছুই কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতরে ৩ জালা টাকা পোঁতা আছে, মানে ৩টে কলসি করে টাকা পোঁতা আছে। কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার ২টি খাবার জোটে। সেই বুঝি বা একবেলা, বই দুবেলা নয়, মানে একবেলা খালি কোনো রকম খাবার জোটে, ২ বেলাও খাওয়ার হয় না। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা ২ মাস তার সাথে কথা কননি। ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপর একটু চটেছিল। না চটবেই বা কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে তারা কি কম নাকাল হয়েছে? মানে তাদের তো কম কষ্ট করতে হয়নি। ২০ জন মিলে ৩টে ঘন্টা ধরে তারা সেদিন কত গাছই বেয়েছে, কত ছুটোছুটি করেছে, কত কাদাই লাগিয়েছে, কত বিচুটির ছ্যাঁকা খেয়েছে। তার পুরস্কার হলো কিনা অমৃত ১ পোয়া সন্দেশ, মানে এরকম ১ পোয়া সন্দেশ মাত্র। তখন ছিল পূজার সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর করা হচ্ছিল। তার তামাশা দেখবার জন্য সকালে বিকালে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো, মানে সেই ঠাকুর গড়ার ওখানটাতে। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু বেশি টাকা খরচ করাতে পারলে তবে তাদের দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করা যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কতজনে কত কথা বলতে লাগলো, মানে এক একজন ফোন দিয়ে আটাতে লাগলো। কেউ বলল চল ঠাকুরদার কুল গাছটা কেটে ফেলি, কেউ বলল তার হুঁকো লুকিয়ে রাখি। কিন্তু এসব কথা কারুর পছন্দ হলো না। এমন কুল গাছটা কাটলে ভারী অন্যায় হবে। হুঁকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিয়ে চলবে না। তাছাড়া এসব করলে তাকে টাকা খরচ করানো হলো কই? ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসতো, না হোক তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না। কাজেই এসব কথা সকলের অমত হলো। এমনভাবে তাকে দিয়ে টাকা খরচা করাতে হবে যে সেটি তার ক্ষতির মধ্যে ধরা যেতে না পারে। মানে ভালোবাসে আবার টাকাও খরচ করাতে চায়। ছেলেরা দেখলো কাজটা তেমন সোজা তো নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে দিলে তাদের পক্ষে একটা মতলব ঠিক করাই ভার হতো। মানে এসে বুদ্ধি জুগিয়ে যদি না দিত তারা পারতো না। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে চলে গেল। ঠিক হলো পরের দিন সে কাজটি করতে হবে। কি কাজ দেখো? রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে, মানে ভোরবেলা উঠে যায়। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে শ্লোক আওড়ান। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডী মণ্ডপের সামনে বসেন। সেদিনও দেয়াল সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন, ব্রহ্ম মুরারি স্ত্রী পুরান্তকারী। অমনি বাইরে থেকে কে যেন ডাকলো, ভবানী ভট্টাচ ঘর মে হ্যাঁ। আর ঠাকুরদার শ্লোক আওড়ানো হলো না। যে ভয় পেয়ে গেছে, পেয়াদা আসলো হয়তো। স্নান আহ্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডী মণ্ডপের সামনে সবে পুঁথি লেখার কাজটি আরম্ভ, আজ বন্ধ রইল। তার চেয়ে দিদিমার রান্নাবান্না খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে। এমনি ভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচ বলে ডাকলো না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেখানেই মাথায় হাত দিয়ে বসে বললেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো? এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে, এখন একে পূজা না করলে তো মহা পাপ হবে। আর পূজা করতে গেলেও
যে ৩০০ টাকার কম লাগবে না, বাবা গো আমি যাব কোথায়? মানে দেখবে অনেকে কার্তিক ফেলে না তোমাদের বাড়ির আশেপাশে কার্তিক ঠাকুর রেখে দিয়ে আসে গেটের সামনে। তখন তাদেরকে কার্তিক পূজা করতে হয় আর সেই পুজো উপলক্ষে সবাই ভরপেট খাওয়া-দাওয়া করে। এই ধরনের শয়তানি সেই গ্রামের ছেলেরা করেছিল। যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি দেশ সেবায় হেলা করেছিলাম। তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। মানে বাড়িতে টাকা রেখে কি হবে? ভালোই হলো। এখন থেকে আমি ফি বছর মানে প্রত্যেক বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে হাজির হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটি এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা। বুড়ো পাঁপির সুমতি জন্মিয়ে দিয়েছ। তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার লোকজন কিছুই নেই, আমি কুলোবো কি করে? মানে একটা দুর্গাপুজো করতে তো কম লোক লাগে না? আমি কোথায় পাবো? ছেলেরা ভেবেছিল ঠাকুরদার লাঠি নিয়ে তাড়া করবেন। তার বদলে তিনি এমন কথা বললেন তা তারা মোটেই ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা? আমরা সব ঠিক করে দিচ্ছি। আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল। তার চোখ দুটো বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাক কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তাকে কারও নাক সিটকাতে হয়নি। তাহলে কি বুঝলে? ঠাকুরদা আসলে লোকটি ভালো। তিনি শেষ পর্যন্ত পূজা করতেও রাজি হলেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে কি বলবো? দেখো, সবই তো জানো। বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এক জনপ্রিয় চরিত্র, মানে এক জনপ্রিয় লেখক। তিনি ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পূর্ব নাম ছিল কামদারঞ্জন রায়। 5 বছর বয়সে হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক পুত্র নিয়ে নামকরণ করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তার অনেক বই, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, গুপিগায়েন, বাঘাবাইন, ছেলেদের মহাভারত প্রভৃতি উল্লেখযোগ্য। সুকুমার রায় ছিলেন তার পুত্র। এখানে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যদি প্রয়োজন মনে হয় এবং প্রশ্নগুলোর উত্তর নিজে করার চেষ্টা করবে। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই।